হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, তো সেই ফার্স্ট সেমিস্টারের আজকে আলোচনার বিষয় রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও বা কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইনে যে সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য আমরা রেখেছি অনলাইন কোর্সে, তোমরা এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো কি আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস বলতে বোঝায় কি, রাষ্ট্রকে আইন প্রণয়ন, নীতি প্রণয়ন এবং প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যেই সমস্ত নীতিসমূহ নির্দেশ করে যাতে জনগণের সামাজিক অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হয়, সেটাকেই আমরা বলবো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এগুলি নাগরিকদের সরাসরি আদালতে প্রয়োগযোগ্য নয়, তবে রাষ্ট্রের কাছে পালন করার নৈতিক বাধ্যবাধকতা থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো এর উদ্দেশ্য কি কি রয়েছে। প্রথমে হলো নির্দেশমূলক। এগুলি রাষ্ট্রকে নির্দেশনা দেয় যেটা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, বাধ্যতামূলক নয়, কিন্তু আমরা এই নীতিগুলির মাধ্যমে রাষ্ট্রকে কিছু নির্দেশ দিয়ে থাকে। তারপরে রয়েছে ন্যায় বিচার এবং সমতা, কি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় নিশ্চিত করতে সাহায্য করে। এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ন্যায় বিচার এবং সমতা, এইটা কি করে হচ্ছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় নিশ্চিত করতে সাহায্য করে থাকে। তারপরে রয়েছে কি কল্যাণ রাষ্ট্রের লক্ষ্য, যে দরিদ্র, শ্রমজীবী, কৃষক এবং নিপীড়িত শ্রেণীর উন্নয়নের উদ্দেশ্যেও কিন্তু এটা অনেক সময় কাজ করে থাকে। তারপরে কি আদালতে বলবৎ নয়, যেমন কোনো ব্যক্তি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বাস্তবায়ন না হলেও আদালতে মামলা করতে পারে না। এবং সংবিধান সংশোধনের মাধ্যমে প্রসারণযোগ্য, যেটাকে বলা হয়েছে কি সময়ের প্রয়োজন অনুযায়ী ডিপিএসপি পরিবর্তন এবং সংযোজন করা যায়। তো এই কথাগুলো ছিল এর বৈশিষ্ট্য। এবার উৎস কি আছে, যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মূলত আইরিশ সংবিধান থেকে গৃহীত করা হয়েছে। ঠিক আছে, আইরিশ সংবিধান থেকে এটাকে নেওয়া হয়েছে। এছাড়া স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সংবিধান থেকেও কিছু কিছু ধারণা এখানে যুক্ত করা হয়েছে। এরপরে রয়েছে শ্রেণী বিভাগ। তো প্রথমটা হলো কি সামাজিকতাবাদী নীতি। এর মেন যে লক্ষ্যটা ছিল এখানে হলো অর্থনৈতিক সমতা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করাই ছিল এর মূল লক্ষ্য। সামাজিকতাবাদী নীতি যেটা, এখানে অর্থনৈতিক সমতা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মেন উদ্দেশ্য ছিল এদের। যেমন কি উদাহরণ হিসেবে বলা যায় যে মানুষের জন্য পর্যাপ্ত জীবিকা নিশ্চিত করা। ঠিক আছে, মানুষের জন্য যাতে তারা পর্যাপ্ত জীবিকা খুঁজে পায় সেটা নিশ্চিত করা, সম্পদের ন্যায় বন্টন, ঠিক আছে, বা ন্যায্য বন্টন। তারপরে রয়েছে কি পুরুষ নারীর সমবেত বেতন। ঠিক আছে, পুরুষ বা নারী যেই কেউ হোক না কেন, একই কাজের যেন সবাই, দুজনকেই, পুরুষ বা নারী সবাইকেই যেন একই পরিমাণে শ্রম বা বেতন দেওয়া হয়। শ্রমিকদের জন্য ন্যায় মজুরি এবং বিশ্রামের অধিকার রয়েছে। ঠিক আছে, ন্যায় মজুরি, শ্রমিকদের জন্য যারা শ্রমিক রয়েছে তারা যেন সঠিক মজুরি পায় এবং কাজের মাধ্যমে যেন তাদের বিশ্রামেরও ব্যবস্থা দেওয়া থাকে, যেটা হচ্ছে তাদের অধিকার। তারপরে হচ্ছে শিশুদের শোষণ থেকে রক্ষা করা, এটা হচ্ছে এই নীতির কিছু লক্ষ্য। তারপরে রয়েছে উদার গণতান্ত্রিক নীতি। উদার গণতান্ত্রিক নীতির যে মেন লক্ষ্য ছিল, এটা কি ব্যক্তিগত স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষাই ছিল এই নীতির মেন লক্ষ্য। উদাহরণ হিসেবে বলা যায় যে বিচার বিভাগের স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার রক্ষা, তারপরে কি সিভিল কোড প্রবর্তন এবং আন্তর্জাতিক শান্তির প্রতিষ্ঠা করা, এই চারটা ছিল, এটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। তারপরে যেটা রয়েছে 3 নাম্বার, গান্ধীবাদী নীতি।
এর মেন যে লক্ষ্য ছিল মহাত্মা গান্ধীর দর্শন অনুযায়ী গ্রামীণ এবং নৈতিক উন্নয়নই ছিল এই নীতির প্রধান লক্ষ্য। উদাহরণ হিসেবে বলা যেতে পারে কি পঞ্চায়েত রাজ ব্যবস্থা, তারপরে গ্রামীণ শিল্প এবং কুটির শিল্পের উন্নয়ন করা, মদ এবং নেশা বিরোধী ব্যবস্থা করা, পশুপালন এবং গবাদি পশুর সুরক্ষা, তারপরে কি হাতের কাজ ভিত্তিক অর্থনীতি, এই সমস্ত জিনিসগুলো যেন হচ্ছে এর উদাহরণের মধ্যে আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা এর গুরুত্ব কি রয়েছে দেখো, যে সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করে। ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি এটা কি করে, সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করে থাকে। তারপরে রয়েছে কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করে। ঠিক আছে, ওয়েলফেয়ার স্টেট এটা নির্মাণ করতে সহায়তা করে, নীতি এবং আইনের ভিত্তি গঠনের দিক নির্দেশ করে। তারপরে হচ্ছে দুর্বল এবং নির্যাতিত শ্রেণীকে সুরক্ষা দেয়। তারপরে ন্যায়, স্বাধীনতা এবং সমতার বাস্তব প্রয়োগ নিশ্চিত করে এবং মৌলিক অধিকারের অবকাঠামোগত পরিপূর্ণতা দেয়। তারপরে কি সংবিধান সংশোধনের মাধ্যমে ডিপিএসপি এর সম্প্রসারণ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী এবং সংযোজন কি কি রয়েছে দেখো। তো গুরুত্বপূর্ণ সংশোধনীর মধ্যে রয়েছে 42তম সংশোধনী, যেটা হচ্ছে 1976 সালে করা হয়। এখানে কিছু সংশোধন দেওয়া হয়েছে, যে পরিবেশ সংরক্ষণ, জীবজন্তু সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রচার এখানে করা হয়ে থাকে, বা এখানে কিছু অ্যাড করা হয়। তারপরে রয়েছে 44তম সংশোধনী, যেটা হয় 1978 সালে। এখানে কি সংযোজন করা হয় কি শ্রমিকদের সংগঠিত হওয়া এবং উন্নত জীবনের অধিকার। তারপরে রয়েছে 86তম সংশোধনী 2002 সালে, যে 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষার নিশ্চয়তা প্রদান করার ব্যবস্থা এখানে বা সংশোধনের মাধ্যমে এখানে অ্যাড করা হয়ে থাকে। তারপরে দেখো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ভারতীয় সংবিধানের একটি মূল্যবোধময় অংশ, যা দেশের শাসন ব্যবস্থাকে মানবিক, ন্যায়ভিত্তিক, সমতা ভিত্তিক এবং কল্যাণমুখী পথে পরিচালিত করার জন্য নির্দেশনা দেয়। যদিও ডিপিএসপি আদালতে বলবৎযোগ্য নয়, ঠিক আছে, আদালতে কিন্তু এর সেরকম কোনো ভ্যালু থাকে না, কিন্তু বাস্তবে একটি সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য রাষ্ট্র পরিচালনার মূল দিক নির্দেশ হিসেবে কিন্তু এই ডিপিএসপি খুবই অপরিহার্য একটি বিষয়। তো এইটুকু ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।